নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আর আজকে মতামতের শীর্ষক রাজ্যপালের হঠাৎ বিদায় বেশ রহস্যজনক। রাজ্যপাল বিদায় নিলেন। আগে নিলে খুশি হতাম, এরকম এক উদ্ভট অবিবেচক রাজ্যপাল বিদায় হলে সবাই খুশি হবে। গরমে স্যুট পরা, রাতে কালো চশমা পরা লোকজন এমনিতেই খুব সুবিধের হয় না, আমি অঞ্জন দত্তকে বাদ দিয়ে বলছি। কিন্তু এই বিদায় বহু প্রশ্নের আর আশঙ্কার জন্ম দিল। এমনিতে রাজ্যপাল সম্পর্কে সবচেয়ে প্রচলিত যে কথা, সেটা হচ্ছে রামছাগলের দাড়ির কোনো প্রয়োজনীয়তা নেই, আমাদের শরীরে অ্যাপেন্ডিক্সের কোনো প্রয়োজনীয়তা নেই, আর ঠিক সেরকম রাজ্যপাল পদটার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু সেই রাজ্যপালকে দীর্ঘদিন দিল্লির সরকার, যে সরকার এসেছে, আজ নয় বহুকাল ধরেই, শুরু থেকেই তাদের একজন এজেন্ট হিসেবে তাকে কাজ করানো হয়। তাদের একজন লোক এখানে বসে থাকে যারা এই সরকারকে, বিরোধী সরকার হলে তাদের সরকারকে ক্রমাগত বিরক্ত করতে থাকে, ক্রমাগত অসুবিধে তৈরি করতে থাকে, ক্রমাগত এক ধরনের অবস্থা তৈরি করতে থাকে যা বিরক্তিকর। কাজেই এই সরকার, এই রাজ্যপাল চলে গেলে আমরা খুশিই হব। এর আগে ধনখড় চলে গেছিল, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এই চলে যাওয়ার খবরটা আমাদের কাছে চমকে দেবার মতো। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও নাকি স্তম্ভিত। সমাজ মাধ্যমে তিনি লিখলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না। সাধারণভাবে উনি ওনার আশঙ্কার কথা জানিয়েছেন। তো চমকে দেবার এই ঘটনা নিয়ে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গিয়ে, এটা কি হঠাৎ করে একটা ঘটে যাওয়া ঘটনা, ধনখড়ের পদত্যাগের মতো, মানে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের মতো? তিনি কোনো এক অজানা কারণে বললেন আমি পদত্যাগ করছি, মোদী অমিত শাহ কিছুদিন ধরে অসন্তুষ্ট ছিলেন, সুযোগটা লুফে নিলেন, ধনখড় বিদায় সম্পন্ন হয়ে গেল এক বেলায়। না, সিভি আনন্দ বোসের পদত্যাগ কিন্তু ততটা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। যদি তাই হতো তাহলে উনি পদত্যাগ করতেন, ওনার জায়গাতে অন্য কাউকে সাময়িক দায়িত্ব দেওয়া হতো, তারপরে স্থায়ী রাজ্যপাল আসতেন। এখানে কিন্তু সেরকমটা হয়নি, মাথায় রাখুন। একেবারে সঙ্গে সঙ্গেই, মানে আমাদের কাছে খবর এলো সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়ে দিলেন বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বা RN রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন। আমরা সাংবাদিক মহল, মিডিয়ার সমস্ত লোকজন তখন মনে করছিলাম যে তামিলনাড়ুর সঙ্গে তাহলে ওনাকে অস্থায়ীভাবে এখানকার দায়িত্ব দেওয়া হলো। কিন্তু তারপরেই জানা গেল শুধু পশ্চিমবঙ্গ নয়, গতকাল রাজ্যপালের পদে 9টা রদবদল হয়েছে। RN রবিকে তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল করে পাঠানো হয়েছে। কেরলের রাজ্যপাল RV আর্লেকারকে সে রাজ্যের অতিরিক্ত, মানে তামিলনাড়ুর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লির উপরাজ্যপাল পদ থেকে VK সাক্সেনাকে সরিয়ে লাদাখে উপরাজ্যপাল করা হয়েছে। লাদাখের উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্তকে পাঠানো হয়েছে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে। দিল্লির দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কূটনীতিক তরণজিৎ সিং সান্ধু। বিহারে আরিফ মোহাম্মদ খানকে সরিয়ে দেওয়া হলো, নতুন রাজ্যপাল করা হয়েছে সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হাসনায়নকে। তেলেঙ্গানা, মহারাষ্ট্রেও রাজ্যপাল বদল করা হয়েছে। এতজন রাজ্যপালের রদবদলের সিদ্ধান্ত কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত হতেই পারে না।
কাজেই এই সিদ্ধান্ত বেশ ভেবে চিন্তে নেওয়া হয়েছে, অনেক ক্যালকুলেশনের পরে নেওয়া হয়েছে। সিভি আনন্দ বোসকে রাজনীতিতে আনা হবে কিনা সে তো ভবিষ্যৎই বলবে, কিন্তু এটা দুম করে নেওয়া একটা পদত্যাগের সিদ্ধান্ত নয়। এবং দেখুন যিনি এলেন তার প্রোফাইলটা কি, উনি প্রাক্তন আইপিএস, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মানে ডেপুটি, মানে ওনার সঙ্গে এমনকি কর্মসূত্রেও আমাদের তাড়িপার ছোটা মোটা ভাইয়ের এক দীর্ঘ সম্পর্ক আছে। তার মানে একটা সুপরিকল্পিত ছক ফাইনালাইজ হবার পরেই সিভি আনন্দ বোসকে পদত্যাগ করানো হলো বা উনি পদত্যাগ করলেন। এখন প্রশ্নটা হলো ছকটা কি। এমনিতে বিজেপির আমলে রাজ্যপাল নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ 2014 আগের সমস্ত ইতিহাসকে ছাপিয়ে গেছে। এই ধরনের কাণ্ড দেখা যায়নি। রাজ্যপাল নিয়োগের খুব সাধারণ রীতি হলো সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আগে একটা কথা বলা, এমন নয় যে পারমিশন নিতে হবে, কিন্তু বলা, মুখ্যমন্ত্রীকে বলা যে ইনি আসছেন জানেন, তারপরে শোনা যাবে একজন পদত্যাগ করলেন, একজনকে আনা হলো, যা এক্ষেত্রে বলাই হলো না। হ্যাঁ, কেবল জানানো হলো, ইনফর্ম করা হলো যে আর.এন. রবি বাংলার রাজ্যপালের দায়িত্বে যাচ্ছেন। কেন এই গোপনীয়তা? এর পেছনে কোনো পরিকল্পনা আছে, সেগুলো আলোচনার আগে দেখুন আমাদের মোদিজি, আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন কি বলেছিলেন। নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি তখন ভাইব্রেন্ট গুজরাটের মুখ্যমন্ত্রী, কেন্দ্রে কংগ্রেস সরকার, রাজ্যে রাজ্যপাল কংগ্রেসের নেত্রী কমলা বেনিওয়াল। একসময় রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ছিলেন। কেন্দ্র সরকার 26/11 ঘটনার পরে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার তৈরি করছেন। মোদিজি তার বিরাট প্রতিবাদ করছেন, বিরাট দেশপ্রেমিক তো, অত বড় ঘটনা ঘটে গেছে, একটা ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার তৈরি হচ্ছে, মোদিজি তার বিরাট প্রতিবাদ করছেন। তার বক্তব্য কেন্দ্র সরকার রাজ্যের কাজে দখলআন্দাজি করছে, মাথা গলাচ্ছে, নাক গলাচ্ছে, রাজ্যপাল কংগ্রেস সরকারের হয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন। এক্স্যাক্টলি এই কথাটা উনি বলেছেন, রাজ্যপাল কংগ্রেস সরকারের হয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন। আগে হ্যাঁ, 2012-তে তিনি হুবহু এই কথাটা বলেছেন, গ্র্যাব পাওয়ার থ্রু দ্য ব্যাকডোর, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন। মোদিজি এই কথা বলেছিলেন 2012-তে। তার আশঙ্কা, তিনি বলেছিলেন, ইটস আ কনস্পিরেসি টু গ্র্যাব পাওয়ার থ্রু দ্য ব্যাকডোর, অলরেডি সেভারাল অপোজিশন লিডার্স আর ইন সিবিআই ড্র্যাগনেট, নাও দে আর ব্রিঙ্গিং ইন এনসিটিসি। ভাবুন একবার, মোদিজি বলছেন এমনিতেই সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, এখন এনসিটিসি আনা হচ্ছে। ডক্টর ওম নাগপাল স্মরণে এক সেমিনারে গিয়ে তিনি বলেছিলেন, এবং কাগজে সেটা ছাপা হয়েছিল, কাগজের খবরটা বলছি, মোদি অলসো ডিমান্ডেড সারকারিয়া কমিশনস রিপোর্ট অন সেন্টার স্টেট রিলেশন and Justice Madan Mohan Punchi's report on center state financial relation be implemented. A meeting of interstate council should be called immediately and it should be twice a year. Modi said, quoting Punchi report, he said governors should not be a political person, but the center unfortunately always trust on Gujarat, not only a political person, but someone who had a different political ideology. এই কথাগুলো মোদিজি বলেছিলেন। মানে সরকারিয়া কমিশনের রিপোর্টে কেন্দ্র রাজ্য সম্পর্কে যা বলা আছে, বা বিচারপতি মদন মোহন পুঞ্চি কমিটির রিপোর্টে যা বলা আছে, সেগুলো লাগু করার কথা উনি বলছেন। উনি বলছেন বছরে 2 বার করে অন্তত ইন্টারস্টেট কাউন্সিলের বৈঠকের কথা, বৈঠক চাই 2 বার করে। আর এখন 2014-তে উনি ক্ষমতায় আসার পরে আজ অবধি, 2014 থেকে 2026, আজ অবধি মাত্র 2 বার ইন্টারস্টেট কাউন্সিলের মিটিং হয়েছে, 2016 আর 2017। তাও আবার 2017-তে বৈঠকে মোদিজি হাজিরই ছিলেন না। এবং ভাবুন, মোদিজি বলছেন সরকারিয়া কমিশনের সুপারিশ লাগু করতে হবে, তিনি বলছেন আন্তঃরাজ্য কাউন্সিলের বৈঠক বছরে 2 বার করতে হবে। ওই বক্তৃতাতেই আমাদের প্রধান সেবক নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি বলছেন যে পুঞ্চি কমিটির রিপোর্ট অনুযায়ী রাজ্যপাল হিসেবে একজন রাজনৈতিক, মানে রাজনীতির মানুষকে কখনোই মনোনীত করা উচিত নয়, কিন্তু কেন্দ্র আমাদের ওপর আমাদের বিরোধী রাজনীতির একজনকে চাপিয়ে দিচ্ছে। অবাক হবেন না, এগুলো বলছেন নরেন্দ্র মোদী। হ্যাঁ বলছেন, আর এখন সব ভুলে গেছেন। প্রতিটা বিরোধী শাসিত রাজ্যে নিয়োগ করা রাজ্যপালকে পাঠানো হচ্ছে একখানা কাঠি হাতে দিয়ে, যাও গিয়ে এবার কাঠি কর।
এই বাংলাতে ধানখড় তাই করেছেন, সিভি আনন্দ বোস ঠিক তাই করে গেছেন দীর্ঘ সময় ধরে। এবারে আর একজনকে আনা হলো। কিন্তু এবারের সময়টা আরো সাংঘাতিক, দুটো কারণে সাংঘাতিক। এক, বিজেপির রথযাত্রা বের করেছে, আজ নয় কাল নয় পরশু তারা দাঙ্গা লাগাবে, লাগানোর ভরপুর চেষ্টা করবে, সেটাকে কাজে লাগিয়ে রাষ্ট্রপতি শাসন করা তাদের 1 নম্বর উদ্দেশ্য। কাজেই একজন প্রাক্তন আইপিএসকে আনা হলো যিনি এ রাজ্যের পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 2, এখনো 55 লক্ষ বিচারাধীন ভোটার আছে যারা ঝুলে আছে, তারা ভোটার হবে কি হবে না জানা নেই। যাদের 80% সংখ্যালঘু, তাদের নাম বাদ দিয়ে মোদী শাহ এ রাজ্যের নির্বাচন সেরে ফেলতে চায়, যা তৃণমূল হতে দেবে না, অন্যান্য বিরোধীরাও মেনে নেবেন না। কাজেই প্রতিবাদ হবে, হরতাল হবে, একটা সাংবিধানিক সংকটের অজুহাতে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হবে। এসব আঁচ করেই বহু আগে থেকে অসামরিক বাহিনীকে পাঠানো হয়েছে। নির্বাচন ঘোষণার পরে অসামরিক বাহিনী সিআরপিএফ ঢোকানো হয়। আপনি খেয়াল করে দেখুন, আপনার এলাকাতে সিআরপিএফ মার্চ করছে, এখনো ভোট কবে কেউ জানেই না। এবারে রাজ্যপাল বদলে একজন কড়া আইপিএস প্রশাসককে আনা হলো সেই কাজটা সুষ্ঠুভাবে করতে। হ্যাঁ, ক্রোনোলজি মিলে যাচ্ছে। খসড়া ভোটার তালিকার আগেই বিজেপি নেতাদের গাড়িতে পাওয়া গেছে গোছা গোছা ফর্ম 7। তারা তখনই ঘোষণা করেছেন 1,20,00,000 1,25,00,000 ভোটারদেরকে বাদ দেওয়া হবে। এর আগে যা কখনো দেখা যায়নি, এবারে দেখা গেল কেবল ফর্ম 7-এ আপত্তির ফলে বাদ পড়েছে 5,46,000 মানুষ। নতুন ভোটার এলো মাত্র 1 লক্ষের কিছু বেশি, আর বিচারাধীন হয়ে এখনো পড়ে আছে 55 লক্ষ ভোটারের বেশি নাম। এদিকে সিআরপিএফ ভোটের এতদিন আগে ঢুকে পড়লো, আর ঠিক সেই সময় বিজেপির রথযাত্রা শুরু হয়েছে। বিজেপির সর্বোচ্চ নেতারা এই রাজ্যে এসে হাজির, এবং শেষ খবর, কাকতালীয় হতেই পারে কিন্তু জানা গেল শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে রাষ্ট্রপতির সফর। হ্যাঁ, আজই তার উত্তরবঙ্গে আসার কথা ছিল, কোনো কারণ না দেখিয়ে সেই সফর বাতিল করা হয়েছে। হ্যাঁ, ক্রোনোলজি বলে দিচ্ছে কুছ তো পক রাহা হ্যায়। আর যদি এক গণতান্ত্রিক রীতিনীতি মেনে নির্বাচিত এক সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন তৈরি হয়, তাহলে এই রাজ্যে প্রতিটা বাঙালি রুখে দাঁড়াবে, বিজেপির সামান্যতম সমর্থনও থাকবে না। আর সেই সাংবিধানিক সংকট যে আকার ধারণ করতে পারে তা মোদী শাহের ধারণাও নেই। অনেক উদাহরণ আছে, আমি এই বাংলার একটা উদাহরণ মনে করিয়ে দিই। কংগ্রেসকে হারিয়ে যুক্তফ্রন্ট তৈরি হয়েছে, আর যুক্তফ্রন্টকে কাঠি করার জন্য পাঠানো হয়েছিল রাজ্যপাল ধরমবীরকে। প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিতেই ধরমবীর অ্যাক্টিভ হয়ে উঠলেন। যুক্তফ্রন্টের অন্য নেতারা চাইছিলেন 18 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। ধরমবীর জানালেন নভেম্বরের 3য় সপ্তাহের মধ্যেই বিধানসভা ডাকতে হবে। আসলে উনি নির্দেশ পালন করছিলেন, বিরোধীদের বেশি সময় দেওয়া যাবে না। কিন্তু যুক্তফ্রন্ট বিধানসভার অধিবেশন ডাকলো না। ধরমবীর 21শে নভেম্বর মন্ত্রিসভা খারিজ করে প্রফুল্ল ঘোষকে সরকার তৈরি করতে বললেন। ব্যাস, আগুন লাগলো সর্বত্র। 22 আর 23 নভেম্বর 1967, যারা পারবেন সেদিনের খবরের কাগজগুলো দেখুন। তারই মধ্যে ব্রিগেড সমাবেশের ডাকছে, এক তুলকালাম অবস্থা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, মন্ত্রী নেতারা আহত, রক্তাক্ত। বিশ্বনাথ মুখার্জির মতন নেতার মাথা ফাটল। 24 তারিখে ছাত্র ধর্মঘট, আর ধরমবীর রাজভবনে হাজার হাজার সিআরপিএফ পাহারায় চুপ করে বসে আছেন। বাইরে স্লোগান চলছে, গো ব্যাক ধরমবীর। 14 ফেব্রুয়ারি 1968 এসব থামাতেই বিধানসভার অধিবেশন ডাকা হলো। স্পিকার বিজয় ব্যানার্জি রুলিং দিয়ে দিলেন অধিবেশন মুলতুবির। হ্যাঁ, সেদিনেও এক ব্যানার্জি ছিলেন বিধানসভার স্পিকার। এরপর যা হয়েছিল ওই ধরমবীর জীবনে ভুলতে পারবেন না। স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণার পরেই শুরু হলো ধুমধুমার কাণ্ড, বিধানসভার ভেতরে বাইরে। বিধানসভার ভেতরে দুই পক্ষের সদস্যদের মধ্যে শুরু হলো তুমুক বাকবিতণ্ডা, তারপরে ধাক্কাধাক্কি, তারপর হাতাহাতি। সভা তো স্পিকার আগেই মুলতবি ঘোষণা করে বিদায় নিয়েছেন, ফলে সদস্যদের সংযত করার কেউ নেই। অন্যদিকে বিধানসভা ভবন থেকে বেরিয়েই সেখানে বহুক্ষণ ধরে অপেক্ষা করে থাকা জনতার বিক্ষোভের মধ্যে গিয়ে পড়লেন রাজ্যপাল ধরমবীর। তার গাড়ি ঘিরে চলল চূড়ান্ত বিক্ষোভ, হই হল্লা। তার গাড়ির ওপরে অবিরাম পড়তে থাকলো থুতু, চড়, চাপড়, লাথি, জুতো, এমনকি ঝাঁটো।
এই বিক্ষোভ হয়তো পরিকল্পিত ছিল না। যুক্তফ্রন্ট সমর্থক জনতার উদ্বেগ, ক্ষোভ ঝরে পড়ছিল স্বতঃস্ফূর্তভাবে। পশ্চিমবঙ্গের ইতিহাসে আর কোনো রাজ্যপালকে এরকমভাবে জনতার বিক্ষোভের মধ্যে পড়তে হয়নি বা এমন অপদস্থ হতে হয়নি। হ্যাঁ, বাংলাতেও এসেছেন এক অত্যন্ত সংকটের মুখে। 65-70 লক্ষ বৈধ ভোটারের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরকম এক অবস্থায় কিছু করার আগে সেদিনের ইতিহাসটা একটু পড়ে নিন সাহেব। ব্যক্তিগতভাবে আমি এখনো মনে করি বাংলায় এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা বিজেপির কাছে হারাকির, আত্মহত্যার সিদ্ধান্ত। তারা এটা করবেন না, কিন্তু পরপর যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তা কিন্তু সেদিকে ইশারা করছে। কাজেই দুটো ব্যাপারে একটু নজর দিতে বলবো বিজেপি বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলকে। এক, বিজেপি আরএসএস ঠিক এই সময়ে রাজ্য জুড়ে এক কমিউনাল দাঙ্গা লাগানোর পরিকল্পনা করতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গা তাদের বাড়তি অক্সিজেন যোগায়। দুই, এখন থেকেই বৈধ ভোটারদের বাদ দিয়ে নির্বাচন হবে না, নির্বাচন রাষ্ট্রপতির শাসনেও হবে না। এই দুটো বিষয়কে সামনে রেখে রাস্তায় নামা উচিত। নির্বাচনের দিন ঘোষণার আগে রাস্তা ছাড়ার কথা ভাবাই উচিত নয়। হ্যাঁ, মাথায় রাখুন, ভাবুন, ভাবতে থাকুন। সামনের দিনগুলো উত্তাল হয়ে উঠতে পারে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।